আজ 20শে অগস্ট, এইচ.পি. লাভক্রাফটের 125তম জন্মদিন। এই নিয়ে মিডনাইট হরর স্টেশনে তার লেখা মোট 5টা গল্প শোনানো হলো। অর্থাৎ এইচ.পি. লাভক্রাফট মিডনাইট হরর স্টেশনের অন্যতম অংশীদার। সোজা কথায় বলতে গেলে মাত্র 37 বছরের জীবনকালে যা তিনি রচনা করেছেন তাতে তাকে বাদ দিয়ে ভূতের গল্পের কথা শুরুই হয় না। মিডনাইট হরর স্টেশনের পেজে অনেক শ্রোতা আমাকে লাভক্রাফটের লেখা দি থুম গল্পটা শোনাতে অনুরোধ করেছিলেন। আমি শোনাইনি, তার একটা কারণ ছিল। আজ গল্পের যে অনুবাদটা আপনারা শুনবেন, গল্পটা তার তুলনায় অনেক বেশি জটিল। গোটা গল্পের শরীর জুড়ে লেখক সময়, জন্ম, সিম্বলিজম আর ডাইমেনশন নিয়ে খেলা করেছেন। স্বভাবতই সেই পুরো ফেনোমেনাটাকে ইংরেজি থেকে বাংলায় টেনে আনার মতো জ্ঞান আমার দুটোর একটা ভাষাতেও নেই। অতএব কিছু জায়গা বাদ পড়েছে, কিছু জায়গায় বর্ণনা দীর্ঘায়িত করেছি আমি। আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আসল ইংরেজি গল্পটা পড়ে দেখার অনুরোধ রইল। না হয় জন্মদিনের উপহার ভেবেই পড়লেন। শুনতে থাকুন আজকের গল্প, দি থুম। যে বন্দি দশায় বসে এই অদ্ভুত কাহিনী লিখতে চলেছি, সেটা লিখতে আমার বেশ ভয় লাগছে। জানি এ লেখা পড়ার পর আমার মানসিক সুস্থতা নিয়ে আরো প্রশ্ন উঠবে। মানুষের দুর্ভাগ্য এই যে তার পক্ষে জাগতিক দুনিয়ার বেশি কিছু প্রত্যক্ষ করা সম্ভব নয়। আর আমার দুর্ভাগ্য হলো আমার পক্ষে সেটা প্রত্যক্ষ করা সম্ভব হলেও বাকিদের তার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। আমার মতে বাস্তব আর অতি বাস্তবের মধ্যে ফারাক শুধু দৃষ্টিভঙ্গির। যে দেখছে সে কতটা দেখতে পারে তার উপর নির্ভরশীল। কিন্তু সমস্যা হলো যারা এই অতি বাস্তবকে সত্যিকারের অনুভব করতে পারে তাদেরকে একঘরে করতে বড় ভালোবাসে মানুষ। আমার নাম জেরভাস ডাডলি। ছোটবেলা থেকে আমার নেশা হলো স্বপ্ন দেখা। কোন রকম কাজকর্ম না করে জীবন কাটিয়ে দেওয়ার মতো টাকা পয়সা আমার আছে। এখন যে অবস্থায় আছি তাতে পড়াশোনা চালিয়ে যাওয়া বা লোকজনের সাথে মেলামেশা করা আমার পক্ষে সম্ভব নয়। অতএব অতিপ্রাকৃতের জগৎ আমার চারণভূমি। কিছু প্রাচীন আর অজানা পুঁথিপত্র পড়ে আমার সময় কাটে। আমার পূর্বপুরুষের জন্মভিটেটা বেশ বড়। তার লাগোয়া মাঠে আর জঙ্গলে অবসর সময় ঘুরে বেড়াই। ওই বইগুলোতে, জঙ্গলে, মাঠে আমি যা দেখেছি সেটা হয়তো আর কেউ দেখেনি। কিন্তু এসব নিয়ে বেশি কিছু বলতে চাই না আমি, কারণ বিশদ বর্ণনা দিলে হয়তো আমার এই বন্দি দশা আরো কঠিন হবে। গারদের ওপাশ থেকে রক্ষীদের যে ফিসফাস আমি শুনতে পাই সেগুলো আরো ভয়ঙ্কর, আরো নির্মম কৌতুকে এসে আঘাত করবে আমাকে। আমাদের বাড়ির কাছেই একটা ভাঙা সমাধি ঘর আছে। প্রতিদিন গোধূলির শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেখানেই কাটাই। কখনো পড়ি, কখনো ভাবি, আবার কখনো শুয়ে শুয়ে স্বপ্নের জগতে হারিয়ে যাই। এর সবুজ ঘাসের উপর দিয়ে আমি একসময় দৌড়ে বেড়াতাম। আমার কৈশোরের বেড়ে ওঠার দিনগুলো এই সমাধি ঘরের আশপাশেই কেটেছে। এমনকি চারপাশের গাছগুলোকেও ধীরে ধীরে চিনে গেছিলাম। চাঁদের আলোয় তাদের মাথাগুলো যেন কিসের ইশারায় দুলত। কিসের ইশারায় সে যাই হোক, এসব কথা আমি বলতে চাই না। আমি খালি ওই সমাধি ঘরটার কথা বলবো। হাইট ফ্যামিলির পারিবারিক কবরস্থান। তাদের শেষ বংশধরকে আমার জন্মের বহুকাল আগে ওই সমাধির অন্ধকারে কবর দেওয়া হয়েছে। বহু প্রজন্মের অবহেলায় আর ঝড়ঝাপটায়
রং উঠে ধুলো পড়ে গেছে। পাহাড়ের দিকের অংশটা প্রায় ভেঙে পড়েছে, সামনের দিকটা খানিকটা আস্ত আছে। ঢোকার ঠিক মুখেই একটা বড় পাথরের দরজা ভিতরের নিষিদ্ধ এলাকা আগলে দাঁড়িয়ে থাকে। জং পড়ে প্রায় দেওয়ালের সাথে মিশে গেছে দরজাটা। তার উপর আবার তার গা বেয়ে ঝুলছে এক গাদা সাপের মতো লোহার চেন আর একটা বড় ভারী তালা। এই হাইট ফ্যামিলির আবার একটা ইতিহাস আছে। আমার জন্মের বহু বছর আগে কোনো এক সন্ধ্যায় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। হাইট ম্যানশনে তখন একটা পার্টি চলছিল, অনেক লোকজনের সমাগম, হুল্লোড়, পার্টি যেরকম হয় আর কি। এমন সময় বাড়ির উপর বাজ পড়ে, তাতে সম্ভবত একজন মারা যায়। বাজ পড়ে বাড়িটার খানিকটা ক্ষতি হলেও সেটা সারিয়ে নেওয়া হাইট ফ্যামিলির কাছে তেমন কোনো ব্যাপার ছিল না। কিন্তু তারপর থেকে দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাইটদের উপর মৃত্যুর কালো ছায়া নেমে আসে। বংশধররা একে একে মারা যেতে লাগলো। পরিবারের শেষ সদস্য কোনো উত্তরাধিকারী না রেখে মারা যায়। তার কবরে ফুল দেওয়ার মতো লোকও জীবিত ছিল না। কোনো এক গ্রীষ্মের মাঝামাঝি সময়ে আমি আধপোড়া ভৌতিক হাইড ম্যানশনে প্রথম প্রবেশ করেছিলাম। সমস্ত বাড়িটায় কিরকম একটা পোড়া পোড়া গন্ধ, যেন ঝলসানো অতীতের প্রতিধ্বনি আজও তার জানলার ফাঁকে দরজার আড়াল থেকে বেরিয়ে এসে হানা দিয়ে যায়। সারাদিন ওই বাড়িটায়, মাঠে, জঙ্গলে আর কবরস্থানটায় ঘুরে বেড়াতাম। এমন কিছু খেয়াল আমার মাথায় এসে ভর করত যার কথা এখানে বলা উচিত নয়। এমন অনেকের সাথে কথা বলেছি যাদের নাম আমি এখানে বলতে চাই না। মাত্র 10 বছর বয়সে এখানে আমি যা দেখেছি আর শুনেছি তাতে নিজের অজান্তেই আমার চেনাশোনা জগৎটা পাল্টে গেছে। একদিন চারপাশে ঘুরতে ঘুরতে আবিষ্কার করলাম বিরাট পাথরের কবরস্থানটার ঠিক পেছনেই সেটার ভিতরে ঢোকার একটা রাস্তা আছে। কতগুলো গ্রানাইটের ব্লক সরালেই সেখানে পৌঁছানো যায়। ভিতরে ভারী ভারী পাথরের স্তূপ হয়ে আছে। ঝুলে ভরা দেওয়ালগুলো অন্ধকারে স্থবির দানবের মতো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। অথচ এত কিছুর মধ্যেও আমার ভয় লাগেনি সেদিন। শুধু বারবার ইচ্ছা করছিল যে বিরাট জং লাগা দরজাটা আমার পথ আগলে দাঁড়িয়ে আছে সেটা খুলে ফেলতে। ওই বড় তালা আর চেনগুলোকে যদি কোনোভাবে সরিয়ে ফেলা যেত। বারবার মনে হতো সেই বন্ধ দরজার আড়াল থেকে কেউ যেন আমাকে ডাকছে। ব্যাপারটা যাদের কাছে বলেছি তারাই আমাকে নিষেধ করেছে ওই সমাধিটা নিয়ে বেশি ভাবতে। কিন্তু আমি নাছোড়বান্দা, যেভাবেই হোক ওর ভিতরে আমি ঢুকবই, যেভাবেই হোক। গায়ের জোরে যে তালাটা খোলা যাবে না সেটা আস্তে আস্তে বুঝতে পারছিলাম। অগত্যা আমি বইয়ের জগতে ফিরে গেলাম। কয়েক মাস ধরে শুধু প্রাচীন সমাধি নিয়ে পড়াশোনা করতে লাগলাম। কিভাবে তৈরি হয় সেগুলো, বাইরে থেকে কোনোভাবে খোলা যায় কিনা, যে খোলে তারই বা পরিণাম কি। বইগুলো পড়ে কিন্তু কোনো লাভ হলো না। সেগুলোতে যে সমাধি সম্পর্কে লেখা হয়েছে তাদের থেকে এই ভল্টটা সম্পূর্ণ আলাদা, যেন অন্য সময়ের কোনো কারিগরের হাতে তৈরি। অন্য কিছু আছে তার ভিতর, শুধু কয়েকটা কফিনবন্দি মৃতদেহ নয়, আরো অন্য কিছু। দিনের পর দিন আমি সেই পাথরের সমাধির পাশে বসে থাকতাম। সকালের আলো ক্রমশ বিকেলে পৌঁছাতো, তারপর ধীরে ধীরে রাত নামতো। আমি পাথরের উপর শুয়ে তাকিয়ে থাকতাম কালো আকাশের বুকে অজস্র জ্বলন্ত নক্ষত্রের দিকে। একবার কি এক খেয়ালে একটা মোমবাতি জ্বালিয়ে দরজার ঠিক নিচটায় ধরে ভিতরে যতটা সম্ভব দেখার চেষ্টা করলাম, কিন্তু একটা কালো পাথরের সিঁড়ির ধাপ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। সেই সাথে নাকে এলো একটা আশ্চর্য গন্ধ।
আমার চেনা কিছু, অথচ আমার সব স্মৃতি, এমনকি আমার শরীরের থেকেও পুরনো। কয়েক বছর পরে আমার বাড়ির স্তূপীকৃত বইয়ের পাহাড় ঘাঁটতে ঘাঁটতে একটা বই এলো আমার হাতে। প্লুটার্কের লাইফস, থিসিয়াসের জীবনী লেখা আছে তাতে। একটা প্যাসেজে আমার চোখ আটকে গেল। তাতে লেখা আছে যে একটা বিরাট পাথরের নিচে রাখা আছে পৃথিবীর সমস্ত রহস্যের চাবিকাঠি। পাথরটা না সরালে সেটা হাতে পাওয়া সম্ভব নয়, অর্থাৎ যতদিন না পাথরটা সরিয়ে ফেলার মতো শারীরিক ক্ষমতা থিসিয়াসের হচ্ছে, ততদিন তার পক্ষে চাবিটা পাওয়া সম্ভব নয়। প্যাসেজটা পড়ে আমার মনে সমাধিটা সম্পর্কে যেটুকু হতাশা জমা হয়েছিল সেটা এক নিমেষে মুছে গেল। হয়তো আমারও সময় হয়নি এখন। নিজেকে বোঝালাম যে আমাকে অপেক্ষা করতে হবে। সময় হলে হয়তো নিজে থেকেই দরজা খোলার চাবিকাঠি এসে ধরা দেবে আমার হাতে। আমি আবার প্রতি রাতে ওই সমাধিটার পাশে শুতে শুরু করলাম। কখনো বা হেঁটে বেড়াতাম তার চারপাশে। হাইডদের সমাধি থেকে খানিকটা দূরেই আমাদের পারিবারিক কবরস্থান। আমাদেরটা অবশ্য এত প্রাচীন নয়। বাবার কাছে শুনেছি কোনো এককালে হাইডদের সাথে আমাদের পারিবারিক যোগ ছিল। তেমনটা হলে আমি হাইডদের শেষ উত্তরপুরুষ। অবশ্য এইসবে আমার তেমন আগ্রহ নেই বলে আর কিছু জানার চেষ্টা করিনি। সমাধির পাশে শুয়ে থাকতে থাকতে এক সময় মনে হতো সমাধিটা আমারই। জানি না কেন বারবার আমার মনের গভীর কোন অন্ধকার থেকে কেউ যেন ফিস ফিস করে বলতো, ওই সমাধিঘরের ভিতরের কোনো কফিনে আমি শুয়ে আছি। কখনো দরজায় কান লাগিয়ে ভিতরের শব্দ শোনার চেষ্টা করতাম। চারপাশে ঘাসের জমির খানিকটা ফাঁকা করে শোয়ার মতো জায়গা বানিয়ে নিয়েছিলাম। সেখানে শুলেই ভয়ঙ্কর সব খেয়াল আর স্বপ্ন মনে আসতো। একদিন রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটল। ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতেই বুঝলাম রাত আরো গভীর হয়েছে। কোথা থেকে কার যেন ফিসফিসে গলা আসছে। সে কথাগুলোর অর্থ কি ছিল তা আমি সেদিন বুঝতে পারিনি। আজ আর বোঝার চেষ্টাও করি না। জানি না কেন একটা অদ্ভুত অনুভূতি এসে আমায় চেপে ধরল। মনে হলো এই মাত্র একটা নীলচে আলো সমাধিটা থেকে বেরিয়ে মহাশূন্যের দিকে ধেয়ে গেছে। সেই মুহূর্তে আমি ভয় পাইনি, অবাকও হইনি, কিন্তু সেই অজানা আলোটাই আমার জীবন চিরকালের মতো পাল্টে দিল। নিজের অজান্তেই কিছু যেন জানতে পারলাম আমি। বাড়ি ফিরে ধীরে ধীরে উঠে এলাম আমার পুরনো চিলে কোঠার ঘরে। খুঁজে পেলাম একটা চাবি। আমার মন বলছিল ঠিক পথেই চলেছি আমি। এই চাবিটাই খুলে দেবে ওই সমাধির দরজা। দুপুরের হালকা আলো গায়ে মেখে আমি সেই সমাধিটার সামনে গিয়ে দাঁড়ালাম। চারপাশ নির্জন, অর্থাৎ আমার কাজে বাধা দেওয়ার কেউ নেই। মন্ত্রমুগ্ধের মতো চলছিল আমার হাত। তালার ভিতর চাবিটা ঢুকিয়ে ডান দিকে ঘোরাতেই তালাটা খুলে গেল। আমি ভিতরে ঢুকে এলাম। সিঁড়ির সেই ধাপগুলো, মোমের আলোয় তার নিচের দিকটা দেখা যাচ্ছে। মনে হলো পথ যেন আমি আগে থেকেই চিনি। এতদিনের বদ্ধ বাতাস আমার শরীরে ঢুকতে আমার সেই পুরনো ভাবনাটা মাথায় এলো। এই সমাধি ঘরেই কোথাও শুয়ে আছি আমি। চারিদিকে পাথরের স্ল্যাব ছড়িয়ে আছে। তার ভিতরে রাখা আছে কাঠের কফিন। তার কতগুলো আস্ত আছে, কয়েকটা ভেঙে গিয়ে ভিতর থেকে ধুলো আর ঝুল বাইরে বেরিয়ে এসছে। একটা কফিনের উপর ঝুঁকে পড়ে আমি নামটা লক্ষ্য করলাম, স্যার জিওফ্রে হাইড। হঠাৎ চোখে পড়লো একটু দূরেই পড়ে আছে একটা ফাঁকা কফিন।
অন্যগুলোর মতো পুরনো নয়, যেন কারোর অপেক্ষায় খোলা রয়েছে তার ডালাটা। কি মনে হলো জানি না, আমি মাটিতে ঝুঁকে পড়ে তার কাছে এগিয়ে গেলাম। তারপর শুয়ে পড়লাম ফাঁকা কফিনটার ভিতরে, ঠিক যেমন ভাবে শোয়ানো থাকে মৃতদেহগুলো। কিছুক্ষণ সেভাবে শুয়ে থেকে আমি উঠে পড়লাম। সমাধি থেকে বেরিয়ে এসে চাবি দিয়ে আবার আগের মতোই বন্ধ করে দিলাম তালাটা। মনে হলো আমি আর 21 বছরের যুবক নই। এই কয়েকটা ঘন্টায় আমার বয়স অনেকটা বেড়ে গেছে। বাড়ি ফেরার পথে লক্ষ্য করলাম রাস্তাঘাটে সবাই তাকিয়ে আছে আমার দিকে, যেন তারা চেনেই না আমাকে। এখনো মনে আছে সেদিন বাড়ি ফিরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। এরপর থেকে রোজ রাতে আমি ওই ফাঁকা কফিনের ভিতর গিয়ে শুয়ে থাকতাম। যা দেখতাম, শুনতাম, অনুভব করতাম তা এখানে বলতে পারবো না। আস্তে আস্তে আমার কথা বলার ভঙ্গি বদলে গেল। চিরকালই আমি লাজুক প্রকৃতির, বিশেষ কথা বলি না। কেউ আমায় কোনো কারণে উত্তেজিত হতে দেখেনি কোনোদিন। সেই আমি নিজেকে চিনতে পারলাম না। খুব ছোট কারণে মাথা গরম হয়ে যায়, চিৎকার করি, সবকিছুতে অসন্তুষ্ট, বিরক্ত। আরো একটা নতুন ব্যাপার লক্ষ্য করলাম, বাজ পড়লে আমার ভীষণ ভয় করে। অথচ এটা আগে কোনোদিন হতো না। ব্যাপারটা বেশ আশ্চর্যের। ঝড় বৃষ্টি হলেও আমি ঘরের এক কোণে গিয়ে কানে হাত চাপা দিয়ে বসে থাকি। বেশিরভাগ সময় হাইট ম্যানশনে গিয়ে কাটাই। সবকিছু আমার চেনা লাগে। বাড়িতে থাকতে চাই না, খেতে ইচ্ছা করে না, ঘুম আসে না, খালি ওই সমাধিটার ভিতর গিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে। ব্যাপারটা এমন বেড়ে উঠলো যে বাড়ির লোকজন আমাকে আর সমাধির কাছে আসতেই দিত না। আমাকে ডাক্তার দেখানো হলো, কিন্তু সেও কোনো সমাধান দিতে পারলো না। উল্টে আমার উপর সব সময় নজরদারি শুরু হলো। বাড়ির বাইরে বেরোলেই সাথে কেউ না কেউ থাকতো। তবুও এত কিছুর মধ্যে আমি হাল ছাড়িনি। সেই লোহার চাবিটা গলায় চেন করে ঝুলিয়ে রাখলাম। কখনো ফাঁক পেলেই বাড়ি ছেড়ে পালাতাম। সবার নজর বাঁচিয়ে পৌঁছে যেতাম সেই সমাধি ঘরটার কাছে। তার বাইরেই দাঁড়িয়ে থাকতো আমার বাবার ভাড়াটে প্রহরী। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সে কোনোদিন দেখতে পেত না আমায়। এমনকি আমি তার সামনে দিয়ে হেঁটে গেলেও না। প্রথম দিন খুব ভয় লেগেছিল, ভেবেছিলাম এই বুঝি ধরা পড়ে গেলাম। কিন্তু না, দেখলাম আমার দিকে তাকিয়েও সে চোখ ফিরিয়ে নিল। তবে কি এখানে আমাকে আড়াল করছে কেউ? নিশ্চিত ধরা পড়ার হাত থেকে কি বারবার বাঁচিয়ে দিচ্ছে? আমার বেশ মজা লেগেছিল। আর কোনো ভয় নেই, আমি আবার শুতে পারবো এই কফিনটার ভিতরে। প্রতি রাতে আমি বাড়ির পাঁচিল টপকে এখানে চলে আসতাম। সারা রাত শুয়ে থাকতাম কফিনের অন্ধকারে। এভাবে কিছুদিন চলার পর একটা অবর্ণনীয় ঘটনা ঘটেছিল। তার জেরেই আমি আজ এই গারদে বন্দী। সেই ঘটনার কথাই এবার লিখতে বসেছি। একটা প্রচন্ড ঝড় বৃষ্টির রাত। সেদিনও আমি আমার বাড়ির সীমানা পেরিয়ে চলে এসেছিলাম সমাধির সেই ফাঁকা কফিনটার কাছে। শুয়েছিলাম তার নিস্তব্ধ অন্ধকারে। হঠাৎ কেন জানি না মনে হলো কোথা থেকে কাদের যেন হট্টগোলের আওয়াজ আসছে, খুব ক্ষীণ, তবু শোনা যায়। বাইরে তখন ক্রমাগত বাজ পড়ছে। মুষলধারে বৃষ্টির আওয়াজ হিংস্র দানবের মতো সমাধির দরজায় হানা দিয়ে যাচ্ছে। আমার কেমন যেন কৌতূহল হলো। এমনিতে আমার বাজ পড়লে ভয় লাগে, কিন্তু আজ যেন আমার সমস্ত কৌতূহলটা সেই ভয়টাকেও ছাড়িয়ে গেল। কফিন ছেড়ে উঠে পড়লাম। শব্দগুলো আসছে কোথা থেকে? সমাধি
বাড়ির দরজা খুলে বাইরে আসতেই আমার জামা কাপড় বৃষ্টির জলে ভিজে গেল। কাদামাখা রাস্তার উপর আমি পা বাড়ালাম। খানিকটা দূর আসতেই বুঝলাম বাজ পড়ে জ্বলে যাওয়া হাইট ম্যানশন থেকে আসছে শব্দগুলো। কিন্তু তাই বা কি করে হয়? সেখানে লোক তো প্রায় থাকে না বললেই চলে। তাছাড়া মানুষের গলার সাথে সাথে অর্কেস্ট্রার সুরও ভেসে আসছে। সেটা তো সম্ভব না। দ্রুত পায়ে আমি হাইড ম্যানশনের বাইরে এসে দাঁড়ালাম। আর তাতেই অবাক বিষয়ে আমার শরীর অবশ হয়ে এলো। এ কি দেখছি চোখের সামনে? এ তো আমার ছোট থেকে দেখে আসা ভাঙাচোরা অন্ধকার ভৌতিক বাড়িটা নয়। চারিদিকে রীতিমতো আলো জ্বলছে। ভিতরে অনেক লোকজনের গলা পাওয়া যাচ্ছে। সম্ভবত কোনো পার্টি চলছে। আমি আর বেশি ভাবলাম না। মানসিকভাবে যে আমি সুস্থ নই সেটা মাঝে মধ্যে নিজেও আন্দাজ করতে পারি। ভিতরে ঢুকে এলাম। দেওয়ালে দামি কাঁচের সাজসজ্জা ঝলমল করছে। হল ঘর ভর্তি অনেক লোক। কেউ কেউ আমাকে দেখে হাসলো, আমি প্রত্যুত্তরে হাসলাম। কয়েকজনের সাথে কথাও হলো। আশ্চর্য, একটু আগে যেটা আমার চরম অবাস্তব মনে হচ্ছিল এখন সেটা স্বাভাবিক মনে হচ্ছে। চারপাশে কত মানুষ হাসছে, কেউ কেউ গান গাইছে, কেউ চুমুক দিচ্ছে মদের গ্লাসে। তবু আমার মনে হলো এরা কেউ জীবিত নয়। বহুকাল আগে কফিনের ভিতর নষ্ট হয়ে গেছে এদের দেহ। শুধু আমারটা হয়নি। ঠিক এই সময় আমার চারপাশে সবকিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে লাগলো। মনে হলো আমার শরীরটা আর নেই, সেটা যেন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অথচ কোনো যন্ত্রণা হচ্ছে না আমার। লক্ষ্য করলাম আমার পোড়া শরীরের ছাইগুলো ছড়িয়ে পড়ছে ঘরের চারদিকে। তবে কি আমার মৃতদেহ বলে কিছু থাকবে না? হাইডদের সমাধি করে আমার জন্য যে ফাঁকা কফিনটা পড়ে আছে সেটাতে শান্ত হয়ে শুয়ে থাকতে পারবো না আমি? একটা ঝিমঝিমে অস্বস্তি আমাকে গ্রাস করছে। আমার এতদিনের যত্নের শরীর আমি ছাই হতে দেব না। আমি ফিরে যাব ওই কফিনটায়। আমি শোব ওই কফিনটায়। আমি ফিরে আসবো। আমি ফিরে আসবো। জ্ঞান ফিরতে দেখলাম দুটো শক্ত সমর্থ লোক আমার হাত পা চেপে ধরে আছে। এদের মধ্যে একজনকে আমি চিনি। সে ভাড়াটে পাহারাদারটা। দরজার চৌকাঠে বৃষ্টি পড়ছে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম দূরে দিগন্ত রেখার কাছে বিদ্যুতের আলো চমকাচ্ছে। একটু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আমার বাবা। চিৎকার করে বললাম আমাকে কফিনে শুইয়ে দিতে। এখানে থাকতে চাই না আমি। কিন্তু কেউ শুনল না আমার কথা। উল্টো বলল আমি নাকি কোনোদিন সমাধির ভিতরে ঢুকিনি। বাইরের সেই মস্ত তালাটা নাকি আগের মতোই বন্ধ আছে। আমি মানতে চাইলাম না। আমি যে সব দেখেছি নিজের চোখে, ওই সমাধির ভিতর কফিনগুলো, এই ফাঁকা বাক্সটা, সেটা যেন ঢাকছে আমায়। আমি ছাড়া পেলেই জোর করে বেরিয়ে যেতাম ঘর ছেড়ে। সমাধির কাছে গিয়েই মনে পড়তো চাবিটা আর আমার কাছে নেই। সেই ভয়ঙ্কর রাতে কোথাও পড়ে হারিয়ে গেছে সেটা। এতদিন যারা আমাকে সহানুভূতির চোখে দেখত তারা আমাকে পাগল ভাবতে শুরু করলো। অথচ আমি জানি আমি যা দেখেছি সেগুলো অবাস্তব হলেও মিথ্যে নয়। বারবার ছুটে যেতাম সমাধিটার কাছে, তালাটা খোলার চেষ্টা করতাম, কিন্তু কেউ না কেউ এসে ধরে ফেলতো আমাকে। তারপর এক সময় সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে আর এখানে রাখা ঠিক নয়। দিন দিন কফিনটার প্রতি আমার টান বাড়ছে।
এর মাস 6 পরে আমাকে নিয়ে আসা হলো এই অ্যাসাইলামে। এখনো সেখানেই আছি। হয়তো এখান থেকে কোনোদিন ছাড়বে না আমাকে, কিন্তু তাতে আর কিছু আমার এসে যায় না। কেন এসে যায় না সেটাই বলার আছে খালি। 1 সপ্তাহ আগে আমাদের পুরনো বাটলার হিরাম এসেছিল আমার সাথে দেখা করতে। ছোট থেকেই তার কাছে মানুষ হয়েছি আমি। সে যদি না আসতো আমি নিজেও হয়তো নিজেকে পাগল ভাবতাম। আমার কথা মতো এক গভীর রাত্রে সবার নজর এড়িয়ে সমাধির সেই তালাটা ভেঙে ফেলেছিল হিরাম। একটা মোমবাতি হাতে ভিতরে ঢুকেছিল সে। একটা পাথরের স্ল্যাবের উপর সেখানে সত্যি একটা ফাঁকা কফিন রাখা আছে। তার উপর লেখা আছে আমার নাম, জেরভাস। হিরাম আমাকে কথা দিয়েছে আমার মৃত্যু হলে ওখানে শুইয়ে কবর দেয়া হবে আমাকে।